আসলে আমরা এখানে একটা খুব সিরিয়াস ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছিলাম। আমার বড় ভাইয়ের। তিথি, তুমি কাকে কি বলছো? এরা সব সময় ভাবে আমরা আলাদা হলেই প্রেম করি। এই আদিল ভাইয়ের মন মানসিকতায় কি করে বুঝবে তোমার বড় ভাইয়ের ক্যান্সার, আর সেটা নিয়ে তুমি আমার সাথে ডিসকাস করছো? তোমার বড় ভাইয়ের ক্যান্সার? তিথি, তুমি তুমি আমাকে আগে বলোনি কেন? এবার তো শুনলেন, এবার বেচারিকে একটু একা থাকতে দেন, ওর মনটা খারাপ। আই এম সরি তিথি। আচ্ছা, আমার এক ভাইয়ের বন্ধু আছে ডাক্তার, ওনার ক্যান্সার হয়েছিল, ব্যাংকে গিয়ে চিকিৎসা করে এসেছেন, এখন পুরোপুরি সুস্থ। তুমি চাইলে আমি তোমার সামনাসামনি আলাপ করে দিতে পারি, চলো না একদিন তার সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ ঠিক আছে আদিল ভাই, আসলে আমার মনটা খুব খারাপ, বুঝতেই পারছেন। না না তিথি, একদম চিন্তা করবে না, আরে আমরা আছি তো। এর মধ্যেও নাটক করতে এসছে, বুঝতে পারছেন আদিল ভাই ওর কমিটমেন্টটা কোথায়? শিওর, আসলে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তোমাদের না পেয়ে আমি খুঁজতে বেরিয়েছিলাম। ঠিক আছে, ওরা আসলে আমি তোমাদের খবর দিচ্ছি। হ্যাঁ, নো টেনশন, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? দিলে তো আমার ভাইয়ের ক্যান্সার বানিয়ে, এখন এই খবরটা যদি সে মিডিয়াতে ছড়িয়ে দেয়, আদিল তোমার সব খবর পত্রিকায় ছাপিয়ে দেবে, ও তুমি ভেবো না। কি করবো বলো, ওই গাধাটা তোমার সাথে একবার আঠার মতো লেগে থাকে। তাহলে তোমার আমার প্রেমের ব্যাপারটা তাকে জানিয়ে দাও। ইমেজ পড়ে যাবে, সেটা ভেবেছো কখনো? তাহলে তুমি এখন যে কাজটা করলে খুব ভালো কাজ করলে, সে তো বিশ্বাস করে ফেলেছে কথাটা। করুক, আর এই প্রেম করলে এরকম মিথ্যা কথা বলা উচিত মানে বলে তোমার প্রেমটা শক্ত পোক্ত হয়। কি ব্যাপার আদিল, মনটা হঠাৎ ভারী হয়ে গেল, কিছু হয়েছে? না দিদি, ঠিক আছে, পরে বলি। কোনো খারাপ কিছু? খারাপ তবে আমার না, আমাদের কারোর। এখন এসব মাথায় এলো না, তুমি সিনিয়র আর্টিস্ট, তোমার অনেক দায়িত্ব আছে, রিমেম্বার ইট। বুঝি দিদি, না বুঝলে চুপচাপ আছি কেন? আচ্ছা দিদি, তমালকে এখানে কাজ করলেন কেন? আদিল, এসব কি হচ্ছে? তুমি কি ডিসাইড করবে কাকে কাস্ট করা হবে না হবে? না মানে বলছিলাম যে তমাল কি এই চরিত্রের সাথে যায়, এর চেয়ে বেটার। দেখো আদিল, তুমি যদি এমন শুরু করো তাহলে কিন্তু কাজটা আমি করতে পারবো না। তোমরা কিন্তু সবাই মিলে আমাকে কমিট করেছিলে আমাকে হেল্প করবে। সবই ঠিক আছে, কিন্তু তমাল যদি তিথির পাশে থাকে তাহলে আমার মাথা ঠিক থাকে না। আদিল, হাফ এন আওয়ার তো হয়ে গেল, এত লেট হচ্ছে কেন? তো দেখো না প্লিজ। সরি দিদি, আমি দেখছি, আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি। জি বস। আচ্ছা নগেন, তোদের হয়েছে কি বলটা? 2 ঘন্টা ধরে এতগুলো লোক এখানে বসে আছে, দিদি তো খেপে ঘুম। আরে চুপ করে আছিস কেন, কথা বল। কি কমু বস বলেন। ওই হারামজাদা বাদলকে আমার চড় মারতে ইচ্ছা করছে, ওয়াইড অ্যাঙ্গেল ফেলে এসেছি, কিন্তু সুন্দর করে বলে দিল না। যাত্রা শুরুতেই ভেজাল হয়ে গেল। শোন, ওই হারামজাদাকে যেন আমার সামনে আর না দেখি। আশা বলবো বস, আপনি গাড়িতে গিয়ে বসেন। গাড়িতে বসবো? গাড়িতে কি এসি আছে নাকি? কি অসহ্য গরম। উফ, যাত্রাবাড়ি ক্রস করছে, এসে বলবো বস। আচ্ছা তোকে আমার কি করা উচিত বলতো? এই রে, দিদি ফোন করেছে তো। মাই গড, 5টা মিস কল। এই চলো চলো, এখন যাই, চলো চলো চলো। আসসালামু আলাইকুম, একটা অটোগ্রাফ দিবেন? ভাই আমাদের হাতে এখন একদম সময় নেই, পরে অন্য এক সময় দিব, ঠিক আছে? ওনায়ক ভাই, ওনায়কে ভাই দেন না একটা অটোগ্রাফ। আচ্ছা
আচ্ছা কিসে দিব দেন, কাগজ কলম দেন। কাগজ কলম তো আনি নাই। তাহলে দিবে কিসে? দেন একটা কিছুতে দেন। মহা বিপদ। আচ্ছা আপনার হাত দেন, কলম দাও, হাত দেন। নাক ভাই আপনার একটা দেন। আমি পিঠে দেই? দেন। এই পাগল, হাত দাও। তো লাভ নেই তো, এখনই তো মুছে যাবে। নাইকা আপা, জীবনটাই তো অল্প সময়ের, সব মুছা যায়, কিছু থাকে না। আচ্ছা দিদি, এটা কেমন অত্যাচার বলেন তো? তিথির মন ভালো না, এর মধ্যে তমাল ওকে নিয়ে টানা হেঁচড়া করছে। আচ্ছা দিদি, তমালের কি বিবেক বলে কিছু নেই? শুনুন, আরেকটা গাড়ি কে চলে যেতে বললো? বলছি। টেকনিক্যাল টিম আগে যাওয়াই ভালো। কেন দিদি, আমি তো আলম ভাইকে বলেছি যে একদিন আগেই সবুরকে পাঠিয়ে দিতে। খোঁজ নিয়েছেন ওরা গিয়েছে কিনা? যাবে না কেন, এতগুলো লোক খাওয়া দাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেখছি দিদি। দিদি, এই যে তোমরা, তোমাদেরকে কতবার ফোন করলাম, নিশ্চয়ই তোমাদের ফোনগুলো মিউট ছিল, রাইট? আর বলবেন না দিদি, পথে একটা লোকের সাথে দেখা হলো, সে আমাদের অটোগ্রাফ তার পিঠে নিতে চায়। এটা কেমন পাগল? আর বলবেন না, সে বলে কি, আপা জীবনটা তো খুবই অল্প সময়ের, সবই মুইসা যায়। গাড়িটা তো ইঞ্জিন চেক করতে হইব। দিদি, আমার খুব ভয় করছে। এমনিতেই বাড়ি থেকে আউটডোর করতে দেয় না। আপনি আছেন শুনে রাজি হলো, এদিকে সন্ধে হয়ে এসেছে। কিসের ভয় প্রিয়া? ভয়ের কিচ্ছু নেই, আমরা সবাই আছি না। লং জার্নিতে সব হয় প্রিয়া, এজন্যই তুমি কাজ কম করো। এবার বুঝেছি। তুমি বুঝবে না রত্না, আমার একটা মামা আছে। এমনিতেই বাবা মা খুব পছন্দ করেন, কিন্তু মামাটা খুব কনজারভেটিভ। মা বাবার কান ভারী করে নানা কথা বলে। একটা কাজ করো, তোমার মামার নাম্বারটা আমাকে দিও, আমি ব্যবস্থা করব। দেখলেন দিদি, একটু ধৈর্য নেই, এর মধ্যে বেরিয়ে গেল। আচ্ছা দিদি, এভাবে চলবে কি করে? এরা তো আপনাকে গুনছেই না, আপনার ডিরেকশনে কাজ করবে কিভাবে? ওকে ওকে, ড্রাইভার সাহেব, কি হলো? কতক্ষণ লাগবে ঠিক হতে? গাড়ি থেকে নামতে হইব, ইঞ্জিন চেক করতে হইব, কার্বোরেটরের ময়লা পড়ছে মনে হয়। আপা আপনারা নামেন। দেখো বঙ্গজননী, দেখো। তুমি না কোথাকার কোন বুড়ি? চলো। তমাল, সুযোগ পেলে তোমাকে হাত ধরতে হবে, হাত না ধরলে হয় না। হলে কি মানুষ বিয়ে করতো? সারা জীবন একাই থাকতো। 2 দিনে সব শেষ হয় না। তাহলে বিয়ে করে ঘরে নিলেই পারো। তুমি কি বিয়ে করনি? তমাল, তুমি না নিজেও ডুববে, আমাকেও ডুবাবে। ইমেজ পড়ে যাবে সোনা, এভাবে সব বলে না। কে কখন কিভাবে শুনে ফেলবে। হায় কপাল, কি জীবন আমাদের। বিয়ে করার পরও বউয়ের সাথে লুকিয়ে লুকিয়ে মেলামেশা করতে হচ্ছে। শোনো, তুমি কি আলম ভাইকে বলেছো আমাকে নাটকে কাস্ট করতে? সেভাবে বলিনি, বলেছি তিথিকে নিলে কেমন হয়। বেশ করেছো। আলম ভাই তো এমনিতেই আমাকে কাস্ট করতো, তোমার বলার দরকার কি ছিল? ঝামেলাটা কোথায়? দিদি, খুব ভয় ভয় করছে। আমরা 3 জন মাত্র, 3টা মেয়ে। ভয় কিসের প্রিয়া? দেখছো না গাড়ি চলাচল করছে, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। কি সব ভাঙ্গা মার্কা গাড়ি জোটে আমাদের কপালে।
এই যাবে ঠিক হলো নাকি? হয়ে যাবো স্যার, চিন্তা করেন না। আরে ভাই 1 ঘন্টা তো হয়ে গেল। আদিল ভাই 20 মিনিট হয়েছে, আমি ঘড়ি দেখে রেখেছি। ওটাই করো, ঘড়ি দেখো আর হা হুতাশ করতে থাকো। বিসমিল্লাতে ঝামেলা হয়েছে, আল্লাহ জানে কপালে কি আছে। দিদি আমি বলে রাখলাম, আমাদের টিমে একজন কুফা আছে, দেখবেন কি ঝামেলা হয়। কুসংস্কার আদিল। আচ্ছা শোনো, টেকনিক্যাল টিমটা গেছে কিনা, ফোন করেছিলে? ওরা নেটওয়ার্কের বাইরে চলে গেছে, এখন দেখুন একেবারে একটুখানি নেটওয়ার্ক আছে। ও আচ্ছা শোনো, আলম ভাইকে আমাদের কথা জানিয়েছো? হ্যাঁ জানিয়ে দিয়েছি, সাথেও বলেছি সুযোগ পেলেই তো আমার তিথি হাওয়া। ওফো, তুমি আবার ওদের পিছনে লাগলে কেন বলো তো? তিথির হাসি দেখলেই বোঝা যায় ভাইয়ের ক্যান্সার না চাই, আমাকে বোকা বানাতে চায়। আচ্ছা দিদি, ওরাই এমন নিজেদের ধোয়া তুলসী পাতা ভাবে কেন বলুন দেখি? আর এজন্য ওদের আমার সহ্য হয় না একেবারে। এই মেয়ে, তোমরা আসছো কেন? তোমাদের হাসি দেখলে আমার গা জ্বালা করে। আরে তোমাদের জন্য তো ওরা এরকম করে, বুঝলে? আদিল ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব আফসোস হচ্ছে। কেন, আপনার কেউ নেই? ওদের ওদেরকে ভীষণ বিচ্ছু মেয়ে দেখছি। এই তোমরা বড়দের মাঝখানে কথা বলো কেন? দেখছো না আমি আর দিদি কথা বলছি। কি করব, এখানে কথা বলার মতো কেউ নেই তো। আদিল ভাই মাইন্ড করলেন? না না, মাইন্ড করার কি আছে, আমি মাইন্ড করতে যাবো না। ধরা যায় না তো। কি কিছু চাইলেন? এটা কিসের বিল্ডিং? আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা, এই জমিদারের নাম কি? আসসালামু আলাইকুম। শোনো তিথি, এই জমিদারের নাম আসসালামু আলাইকুম। চলো যাও, এতক্ষণ যাও নেটওয়ার্ক ছিল, এখন চার্জও গেল। 16 গলা পূর্ণ হলো দিদি। কি যে হবে দিদি, গাড়ি ঠিক হইব না। তাহলে উপায় আদিল? এই হারামজাদা, তোকে আজ আমি হজম করে ফেলবো। এরকম বজরা গাড়ি নিয়ে রাস্তা বেরোস কেন? এখন কি আমরা এতগুলো লোক বসে বসে হাওয়া খাবো নাকি? দিদি, সন্ধ্যা হয়ে এলো, প্লিজ কিছু একটা করুন। আদিল, কি করা যায় বলো তো? কিছুই করার নেই, জঙ্গলে বাঘ ভালুকের পেটে যাওয়া ছাড়া তো আমার মাথায় কিছু আসছেই না। এই ক্রাইসিস মোমেন্টে যে একটু শেয়ার করবো এমন লোক তো নেই। দেখো তো এদিক সেদিক ফোন করে কোনো গাড়ির ব্যবস্থা করা যায় কিনা, যেতে হবে তো। টাইট দেখুন দিদি। এই হারামজাদা, যা আমার সামনে থেকে যা। তমাল, এই বাড়িতে কেউ কি থাকে? মনে তো হয় ফেলে রাখা বাড়ি। না দিদি, আমরা তো সারাদিন এখানেই ছিলাম। একজন বুড়ি আর একটা ছেলে ছিল। কিরকম ভুতুরে বাড়ি, আমি সব কেয়ার করি না। তবে কেউ কেউ এরকম নিরিবিলিতে একটা রাত কাটানোর জন্য ফাঁদ পাততেও পারে। আদিল ভাই, আপনার মাথায় কি ভালো কিছু আসে না? না, কাকে কি বলি, আপনি তো সারা জীবন একই রকম। আপনার হবে, বুঝছেন, অনেক ভালো কিছু হবে আপনার। বদুয়া দিলে তিথি? বড্ড না আদিল ভাই, আপনি তো আগে এরকম ছিলেন, আপনি এখন কেন এরকম? কিছু হলো? ভাই শুনুন, যেভাবেই হোক আজ রাত থাকার ব্যবস্থা করতে হবে, প্লিজ ভাই।
একটু ব্যবস্থা করেন। এই নিন। কিছু হলো? কিছু তো বললো না। ছেলেটা মনে হয় বোবা। আরে না, সকালে আমরা এখানে এসেছিলাম, তার সাথে কথা বলেছি। আমি আর তমাল তার একটা নামও দিয়েছি, আসসালামু আলাইকুম। এই তোমরা বোকার মতো হেসো না তো। আদিল ভাই, আপনি আমাদের উপর রাগ করেন কেন? আচ্ছা তমাল, কি করা যায় বলো তো? আমাদের তো কোথাও থাকতে হবে না? গাড়িতে গিয়ে বসে থাকি। তমাল, তোমার সেটটা একটু দাও তো, আমি সিমটা চেঞ্জ করে দেখি। আমার ফোনের আবার চার্জ নেই। চেঞ্জ করতে হবে না, কথা বলেন। করতে হবে না। আলম ভাইয়ের তো টেনশন করা ছাড়া কিছু করার নেই। আর গাড়ি পাঠালেও ভোরের আগে সেটা পৌঁছবে না। না, ওই টেকনিক্যাল টিমের গাড়িটা তো অন্তত আনা যেত। কেন? তুমি না বললে ওখানে নেটওয়ার্ক নেই? খামাখা হুজ্জত বাড়াবার দরকারটা কি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা কাজ করো, তমাল, তিথি, আদিল, তোমাদের তো সবাই চেনে। দেখো না তোমাদের চেহারা দেখিয়ে আমাদের থাকবার কোনো ব্যবস্থা করা যায় কিনা। ভেবেছিলাম এখানেই হয়ে যাবে, এত বড় বাড়ি আনন্দ করে কাটানো যেত। দিদি চলেন যাই, টাকা যেহেতু ফেরত দিয়ে দিয়েছে, আমার মনে হয় না আর কোনো লাভ হবে। হ্যালো, সালামালাইকুম ভাই। না, ওখানে একটা ঝামেলা পড়েছি, দেখি কাল সকাল পর্যন্ত। আল্লাহ ভরসা। আরে না, গায়ে কি আমার গায়ে লাগে? এই গাড়ি চালালে তো এটা মনে করেন ডাল ভাত। তো ভাই রাখি, সালাম আলাইকুম। বুড়িটা চটপটে আছে, কাজকর্ম শুনলাম না। এই বয়সে পারেও। হ্যাঁ, আগের মানুষগুলো এরকমই, আমাদের মতো ভেজাল খেলে পারতো না। তিথি আপা আসসালামু আলাইকুমটা জব্বর। তোমার কি পছন্দ হয়েছে? এখন ইচ্ছে করছে গিয়ে গলা জড়িয়ে ধরি। ইয়া হবা আমার সতীন। দিদি, নিচে তো কিছু নেই, ঠান্ডা লাগবে তো। একটা রাত তো হয়ে যাবে, তবু ভাগ্য যে ওই খাতিতে রাজি হয়েছে। তোমার থ্যাঙ্কস তোমাকে। শোনো আদিল, একটা কথা কিন্তু মানতেই হয়। কি বলুন তো দিদি? এই যে তমাল আর তিথি হুটহাট করে যে গাড়ি থেকে নেমে পড়ে, এটার কিন্তু একটা সুফল আছে। কুফলও কিন্তু আছে দিদি, যে কোনো সময় বিপদ হতে পারে। অচেনা জায়গায় এমন হুটহাট করে নেমে যাওয়া ঠিক না, এটা একটা ফিলোসফি। খুব একটা ফিলোসফি দিলেন না, একটা জায়গা জোগাড় করুন, তারপরে কথা বলুন। তিথি, বাংলাদেশের মাটিতে রাত কাটানোর মতো একটা জায়গা আমি খুঁজে পাবো না, এই চ্যালেঞ্জটা আমাকে নিতে বলো না। ঠিক আছে, তোমাকে আর চ্যালেঞ্জ দিতে হবে না, এখন অন্য কাজ করো। শোনো তোমরা, যার যার ব্যাগে যদি কোনো খাবার টাবার থাকে খেয়ে রেস্ট নাও। কি বলেন দিদি? আজ রাত নির্ঘুম কাটাবো, এখানে আমি ক্যাম্প ফায়ার করবো। বলেছিলাম না দিদি, এরা চায় না। চাইলে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা বের করা যেত। তখন থেকে টার্গেট করেছে এখানে কি করে থাকা যায়।
পাওয়া নেই, চাদর রেখে চলে গেল। এদিকে পেট চোচো করছে, সে খেয়ালটা পর্যন্ত নেই। সবার আগে খাওয়া দরকার, তারপর সবকিছু। আদিল, তুমি ওদের কাছে খাবার আশা করছো? রাতটুকু যে আশ্রয় দিয়েছে এটাই তো বেশি। তা অবশ্য ঠিক। আদিল ভাই, তমাল ভাই আর তিথি আপা এখানে ক্যাম্প ফায়ার করবে, আপনি দেখুন না একটা খাসি টাসি ব্যবস্থা করতে পারেন কি না। আদিল, না না, তুমি যেও না ওসবের মধ্যে। খাওয়া দাওয়া না করলাম, কিন্তু তমাল ভাইয়ের গান শুনতে অসুবিধা কোথায়? তোমরা কি জানো তমালের থেকে আদিল কিন্তু অনেক বেশি ভালো গান করে। বেশ তো, তাহলে আদিল ভাইয়ের গানই শুনি। আচ্ছা আদিল, ওই স্ক্রিপ্টটা দাও তো, একটু স্ক্রিপ্টটা দাও। আমার সঙ্গে একটু 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 কাজটা করো দেখি। মলিন বিকেল দিদি, মলিন বিকেল কেন? বিষয়টা খুব বেদনার, তাই দাও দাও দাও, কাজ করতে হবে কাজটা। আদিল ভাই, আপনার মনে খুব দুঃখ। না, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। দুঃখ থাকবে কেন? পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। হেসে গেলে বেড়াই, দুঃখ সেটা আমার নেই। কিন্তু আপনার কথাবার্তায় মনে হচ্ছে আপনি কার কাছ থেকে খুব কষ্ট পেয়েছেন। আসলে আসলে তোমরা না একটু বেশি বোঝো, বুঝছো? একটু চুপচাপ থেকেছি, এখন যদি চুপচাপ না থাকতাম তাহলে কিছু বলতে পারতে। প্রিয়া, দিদি কোথায় বলো তো? এই তো, আপনাকে তো বলে গেল স্ক্রিপ্ট লিখবে। ওহো, আমি তো একদমই ভুলে গেছিলাম। আদিল ভাই, কার শুটিং হবে তো? এসব বিষয় নিয়ে চিন্তা করো না। বাঁশিটা বেশ বাজছিল, বন্ধ করে দিল। আর কতক্ষণ শুনবে? অনেকক্ষণ তো বাজালো। আমি তোমাকে নিয়ে সারা জীবন এভাবে বাঁশি শুনতে চাই। কি আদিল, দেখলে বালিশ দিয়েছে, সবই হচ্ছে, কিন্তু কেমন যেন একটা ভুতুরে ব্যাপার। মনে হয় খাবারটাই হবে না, কথা বলে না, কেমন কেমন যেন লাগছে। ওরা সবই করছে, মনে হচ্ছে যেন আমাদের জন্যই করছে, কিন্তু আমাদের সাথে কথা না বলি, কথা বলে না। অসামাজিক মানুষ মনে হয়, তাই না? কি হলো আদিল, শরীর খারাপ করেছে?
না দিদি, শরীর ঠিক আছে। তাহলে কোন সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। আপনি কাজ করেন, আমি আছি, টেনশন করবেন না। কিন্তু তোমাকে যেন কেমন চেঞ্জ লাগছে, কিছু হয়েছে? আচ্ছা, ড্রাইভারের খোঁজ নিয়েছিলে? কি হচ্ছে, কি করছে? সব ঠিক আছে, কাল সকালে দেখা যাবে। আপনি কাজ করুন, আপনার এসব বিষয়ে ভাববার দরকার নেই। আমি আছি দিদি। ওকে। মুখে কথা বলতে পারেন না? এটাও একটা অভিনয়, মুখাভিনয়, শিখে রাখো। মুখাভিনয় না, ঢং। শোনো, কালকে সকালে কিন্তু ভুল করবা না একদম, ঠিক আছে? কিভাবে বলবা শুনি একটু, ডায়লগটা কিভাবে বলবা বলো। পারো না? জোরে বলো। তোমরা খেতে এসো। আমরা খাবো। ছেলেরা এখানে ঘুমাবে না, আমার ঘর দেখিয়ে দেবে। এই শোনো, ছেলেদের জন্য কি ঘর ঠিক করেছো? তুমি কিছু জানো? 20 মিনিট পর রেডি হইব। সব জানো রোবট। আর কিছু লাগবো? না। কি ব্যাপার, ছেলেরাই ঘরে কেন? হ্যাঁ, তোমরা বাইরে গিয়ে ঘোরাঘুরি করো, তোমাদের রুম তো 20 মিনিট পরে রেডি হয়ে যাবে। হোটেল হোটেল মনে হচ্ছে, কাল সকালে আবার বিল ধরিয়ে দেবে না দিদি? তোমাদের মাথায় কি সব যে আসে না। দিদি, বুড়ি বোধহয় কানে খাটো। কি বুড়িমা, কি করছেন? প্রিয়া, বুড়িটা মনে হয় কানে আসলেই কম শোনে। এভাবে কথা বলো না, বয়স্ক মানুষ তো, এরকম প্রবলেম হতেই পারে। তাই বলে আমাদের ইশারা বোঝে না? আমার মনে হয় ভূতের বাড়িতে এসেছি। পাগলের মতো কথা বলো না, রাত আছে। আপনি কিচ্ছু করতে হবে না, আমরা করে নেব। কি হলো? হ্যাঁ, ও কি জানি, কাল সকালে দেখা যাবে। তোমরা যাও, তোমরা যাও, এই শুয়ে পড়ো তোমরা। যাই একটু ঘোরাঘুরি করে আসি। কি হলো আদিল, তুমি শুয়ে আছো কেন? যাও, যাও না। কি ব্যাপার, হঠাৎ করে আদিল ভাই এরকম চেঞ্জড? এনিথিং রং? মনটা মনে হয় খারাপ, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। বাট দিদি,
আই এম শিওর সামথিং রং। আদিল হয়তো এরকম করে না। এত কথা বলতে হবে না, ঘুমিয়ে পড়ো। কি রুম রেডি? হ্যাঁ রেডি। কোথায় যেতে হবে? আপনি আমার সাথে আসেন। তুমি কি আমার সাথে ঘুমাবে মা? আমি তো এখানে বেশ আছি। না, ঘুমালে আমি খুব খুশি হতাম। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি এসেছো মা, আমার কাছে ঘুমাবে? এসো।
হুবহু আমার কাজলের মতো দেখতে। আমার মেয়ে কাজল। তোমার নাম কি মা? অনামিকা দাশগুপ্তা। আপনার মেয়ে কাজল কি মারা গেছে? কাজল, সোহাগ, সাগর আমার এক মেয়ে দুই ছেলে। মা, আমাকে ডাকলে? হ্যাঁ, আমি জানি কি যেন একটা আছে যা অনেক পুরনো, অনেক বড় সত্য। আপনি আমার কাছে বলুন, বলে একটু হালকা হন। নাটকের মেয়ে তো, তাই নাটকের মতো করে কথা বলিস। নাটক তো জীবন থেকেই নেয়া মা। সবাই ভুলে যায়, আমি কেন পারি না? কাজলের মতো কাউকে দেখলে কাজলের কথা মনে পড়ে, সাগর সোহাগের মতো কাউকে দেখলে তাদের কথা মনে পড়ে। আপনি তাদের মা, তাই? তোদের কি তোদের মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আমার মাকে প্রতিদিন প্রণাম করে ঘর থেকে বের হই। আমার তো কোনো সন্তান নেই, আমাকে কে প্রণাম করবে? আমি কার প্রণাম নেব? আমি আপনাকে প্রণাম করলে আপনি খুশি হবেন? না। কেন? এখানে 18 জন ঘুমিয়ে আছে। এদের মধ্যে আমার কাজল, সাগর, সোহাগ ওরাও আছে। ওরা যেভাবে মাকে প্রণাম করেছিল সেভাবে যদি করতে পারিস তাহলে কর। বুঝিনি মা। ওরা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়ে মাকে প্রণাম জানিয়েছিল। কি বলছেন? তোরা পারবি না, তোরা মার কথা ভাবিস না, মার ব্যথা বুঝিস না। তোরা যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়ে দিবি, একবারও ভাবি না মুক্তিযোদ্ধাদের কথা, তাদের বুক ফাটা আর্তনাদের কথা। তোরা বিধবা মায়ের আহাজারি শুনতে পেলে তোদের কানে পৌঁছয় না। সরি, আই এম সরি। আমি তোকে অনেক শক্ত কথা শুনিয়ে ফেললাম। না না মা, আপনি বলুন, আমি একটু কষ্ট পাইনি, প্লিজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলাম। আমি আমার কাজল, সাগর, সোহাগকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলাম, দেশের ছবি দেখার জন্য নয়। এখানে 18 জন ছিল, কবর দেবার জন্য কাউকে পাইনি। আমি একা এদের টেনে টেনে কবর দিয়েছি। এখানে কত আবেদন করেছি এখানে একটা স্মৃতিসৌধ বানিয়ে দেবার জন্য, কেউ দেয়নি। শেষে এখানে একটা ফুলের বাগান করে বেড়া দিয়ে ঘিরে রেখেছি, যেন কেউ ভুলেও এখানে পা না রাখে। আমাকে সবাই কবরের মা বলে ডাকে। তুমি মা, তুমি এ দেশের মা। আমি জানি না আমার কথা কেউ শুনতে পাবে কিনা, কিন্তু মা, আমার যদি অনেক অনেক টাকা থাকতো তাহলে তোমার এই কবরস্থানকে আমি স্মৃতিসৌধ বানিয়ে দিতাম। মা, তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার সোহাগ, সাগর, কাজলের মর্যাদা যেন আমরা করতে পারি।